আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ বার কাউন্সিল এর সাবেক সভাপতি ও সম্পাদক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং আমাদের সকলের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় নেতা জনাব জয়নুল আবেদিন। আমি জয়নুল আবেদিন ভাইকে অনেকদিন আগে থেকে চিনি, কারণ আমার বন্ধু রিজভী আহমেদ তার খুব ভক্ত। রিজভী সবসময় জয়নুল আবেদিন ভাইয়ের কথা বলে, নানা কারণে বলে। যখন ফ্যাসিস্ট কিংবা স্বৈর শাসকরা ক্ষমতায় থাকে তখন তার বিরোধী মতের লোকদেরকে খালি জেলে ভরতে চায়, আর সেই সময় জয়নুল আবেদিন ভাইকে খুব দরকার হয়। তিনি অত্যন্ত সাহসের সঙ্গে সেই মামলাগুলো পরিচালনা করেছিলেন, আমরা মিডিয়াতেও দেখেছি। আজকে যে বিষয় নিয়ে এখানে আমরা কথা বলতে এসেছি সেটি হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষকদের নানা সমস্যা। আমরা সবসময় বলছি শিক্ষকরা খুব নৈতিকতা সম্পন্ন হবে, খুব ভালো হবে, ভালো শিক্ষা দেবে, এইসব কথা আমরা বলি এবং আমরা দাবি করি তাদের কাছে। কিন্তু আমরা কোনো সময় ভাবি না যে শিক্ষকের সংসার কিভাবে চলে। একটা লোক যদি খেতে না পায়, সে যদি সংসার চালাতে না পারে, তাহলে তার কাছে আপনি কি আশা করেন? সে কি শিক্ষা দেবে? আমার বাবা মা দুইজনই শিক্ষক ছিলেন, আর আমাদের কিছু জমি জমা ছিল গ্রামে। তা না থাকলে তো আমরাও ঠিকমতো লেখাপড়া করতে পারতাম। আমরা দেখতাম বেতন ঠিকমতো দিত না। তা আমি আমার আব্বাকে বলতাম, আপনি ব্যবসা করলেন না কেন, খামোখা এই শিক্ষকতা করেন, তো আপনার বেতনও ঠিকমতো দেয় না। আমার আব্বা হাই স্কুলের হেডমাস্টার ছিলেন। তো এই সব সমস্যা নিয়ে কিন্তু শিক্ষকরা জর্জরিত। আজকে 50 বছর ধরে খালি শিক্ষকদের সমস্যার কথাই শুনি, কিন্তু শিক্ষকদের এই সমস্যা কোনোদিন দূর হয় না। কেন হয় না? তার প্রধান কারণ আমলাতান্ত্রিক জটিলতা। এই যে আজকে যারা বড় বড় সচিব দেখছেন না, এরা কিন্তু সব এই প্রাথমিক শিক্ষক থেকে, এই গ্রামের স্কুল থেকে কিংবা মফস্বলের কোনো শহর থেকে এই বড় বড় আমলা, সচিব, সিনিয়র সচিব অনেক হয়েছে। কিন্তু যখন তাদের কাছে এই শিক্ষকদের কোনো বিষয় যায় তখন ফাইল কিন্তু আটকে যায়। তারা ভাবে না যে আমিও এক সময় স্কুলে পড়েছি, আমারও শিক্ষক ওই সাইকেলে করে আসতো, আমাকে শিক্ষা দিত। কোনোদিন ভাবে না, ভাবতেও চায় না। তখন তাদের মধ্যে একটা কেউ কেটা ভাব, একটা বিশাল আমলা তার দরজায় একটা প্রধান শিক্ষক সচিবের সঙ্গে দেখা করতে পারে? একটা প্রাথমিক শিক্ষক দেখা করতে কেন পারে না? সে তো আমারই ট্যাক্সের টাকায় বেতন পায়, আমরাই তো তাকে ওখানে বসিয়েছি, এই মর্যাদার আসন তো তাকে আমরা দিয়েছি। তাকে তো সাধারণ মানুষ তার সঙ্গে দেখা করতে পারে না কেন? এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে, আমরা যাকে জুলাই বিপ্লব বলছি, এখন জানতো মন্ত্রণালয়ে ঢুকতে পারেন কিনা, কথা বলতে পারেন কিনা কারোর সঙ্গে? যে লঙ্কা যায় সে রাবণ হয়ে যাচ্ছে। এটা তো খুব দুর্ভাগ্যজনক। পৃথিবীর সমস্ত দেশে আমরা যারা ইউরোপ আমেরিকাতে দেখেন, শিক্ষকরা সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে ভালো বেতন পায় তারা। এমনকি ভারতে, আমি পশ্চিমবঙ্গে গিয়ে আমি জিজ্ঞেস করেছি প্রাথমিক শিক্ষকদের স্কেলটা কি, তারা কত বেতন পায়। ভারতীয় মুদ্রায় একজন প্রাথমিক শিক্ষক যখন সে চাকরি শেষ করে, সে 50,000 টাকা বেতন তার সিলিং, 50,000 পর্যন্ত সে যায়। ভারতের টাকার মান তো আমাদের টাকার চেয়ে বেশি। আর আমাদের শিক্ষকরা 17,000 মতো পান মনে হয় নাকি? এটা তো নার্সদের বেতনও না। নার্সরাও তো যে ভালো, নার্সরাও তো আরো তারা সেবা টেবা করলে আরো যাওয়ার সময় কিছু টিপস পায়। নার্সরা কিন্তু একটা রোগী গেলে, সেটাই বলছি যে নার্সরা তো সেবা টেবা করলে ধরেন যে তারা কিছু টাকা পয়সা পায়, একটা রোগী বেরিয়ে যাওয়ার সময় 1,000 টাকা তার হাতে দেয়। তো শিক্ষকদের কি দেয়? কিছুই দেয় না। শিক্ষকরা হচ্ছে, প্রাথমিক শিক্ষকরা হচ্ছে সবচেয়ে দুর্নীতিমুক্ত একটা জায়গা, প্রতিষ্ঠানে। কারণ দুর্নীতি করার একটা স্কোপও নাই তাদের। আমি মনে করি যে প্রাথমিক শিক্ষকদের বেতন ন্যূনপক্ষে 30,000 টাকা হতে হবে, ন্যূনপক্ষে। বেতন দেন, তারপরে তাদের কাছে শিক্ষা চান। আপনি খেতে দেবেন না, আপনি সারাক্ষণ তার কাছে সবকিছু দাবি করবেন। সে নৈতিকতা সম্পন্ন মানুষ হবে, সে ভালো শিক্ষা দেবে, সেইটা করবে, সে সেইটা করবে, এটা তো সম্ভব না। সে তো তাহলে তার শিক্ষা বাদ দিয়ে ওইখানে বাদ দিয়ে আরেক জায়গায় ধান্দা করবে, যে আমার আরো আজকে বাজার হয়নি, আমার অন্য জায়গায় যেতে হবে। ও ঠিক মতো লেখাপড়া শেখাতে পারবে না। আপনি শিক্ষককে শান্তিপূর্ণভাবে শিক্ষা দেওয়ার সুযোগ তৈরি করে দিতে হবে, তাহলে জাতি গড়ে উঠবে। আপনি বলছেন শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু আসলে মেরুদণ্ড তো নাই, জাতির মেরুদণ্ড নাই। তাহলে গত 17 বছর ধরে
নির্বাচনহীন একটি সরকার কিভাবে দেশে থাকে যদি এই জাতির মেরুদণ্ড থাকতো। অর্থাৎ শিক্ষায় ঠিকমতো শিক্ষাই আমরা জাতিকে দিতে পারছি না মানে গোড়ায় গলদ আছে। আমরা শিক্ষকদেরই সম্মান করি না, সম্মান করতেও জানি না। সুতরাং একটা জাতির সবচেয়ে বড় জায়গা হচ্ছে তার শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে, শিক্ষকদের মর্যাদা সম্পন্ন সম্মানী দিতে হবে, তাদের বেতন বাড়াতে হবে। বর্তমান বাজার যে ব্যবস্থা সেটা ভয়ঙ্কর। আপনারা জানেন যে আলু, পেঁয়াজ, তরি তরকারির দাম যে হারে বেড়েছে, সামনে আরো বাড়বে। মুদ্রা যে মানি ইনফ্লেশন বলে আপনারা জানেন, মুদ্রাস্ফীতি সেটা ঘটছে ক্রমাগত, এবং এই সরকার চেষ্টা করছে সেটা কমাতে। বিদ্যুতের দাম বাড়িয়ে, তেলের দাম বাড়িয়ে, গ্যাসের দাম বাড়িয়ে কোনো কিছুতেই হচ্ছে না, কারণ ব্যাংকগুলো তো লুট হয়ে গেছে। এই ব্যাংক লুট করেছে গত সরকার একটা একদলীয় শাসনের ভেতর দিয়ে। শিক্ষক যখন নিয়োগ করেছে আমরা দেখতাম যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 7, 8, 9, 10 লাখ টাকা নেওয়া হতো। একটা শিক্ষক যদি 10 বিঘা, তার 3-4 বিঘা জমি থাকে, সব বিক্রি করেছে, শিক্ষকতা পেশায় এসেছে, সারা জীবন চাকরি করে ওই টাকা সে করতে পারবে না। এখন কোনো শিক্ষকের সাথে মেয়ে বিয়ে দিতে চায় না কেউ, প্রাথমিক শিক্ষক হবে না। দেয় ভালো মেয়ে পাবেন না, সুন্দরী মেয়ে পাওয়া কঠিন হবে। আর যারা এমনি এমনি আমাদের মা বোনেরা যারা শিক্ষকতা করেন, আমি দেখেছি মানে তাদের ছাত্ররা অনেক বড় বড়, এখন অনেক বড় বড় জায়গায় গেছে, কিন্তু শিক্ষকদের দাবি দেওয়ার বেলায় তারা কিছু করে না। জয়নুল আবেদিন ভাই হয়তো মন্ত্রী হবে, তাই না? বিএনপি ক্ষমতা আসলে কি হবে? মন্ত্রী হবে। আপনারা তখন জয়নুল আবেদিন ভাইয়ের সঙ্গে কিন্তু দেখা করতে পারবেন। এখন তো ডাইকা পাইছেন, তখন বলে আচ্ছা ফাইল দেখে যান, দেখবো। তো এখন দাবি এখন ঠিক মতো করেন, আমি সাক্ষী। যদি জয়নুল আবেদিন ভাই আপনাদের দাবি না মানে, আমি আপনাদের সাথে যাব। আর যখন কেউ শিক্ষামন্ত্রী হবে, প্রাথমিক শিক্ষকদের যে মন্ত্রী হবে, সেটা যেন আপনাদের দ্বারা নির্বাচিত হয়। আপনারা নির্বাচন করবেন, আপনারা বলবেন যে আমাদের এই মন্ত্রী দরকার, মানে জনবান্ধব মন্ত্রী হতে হবে। পরে পাজেরো গাড়ি শুরু হলো, হেলিকপ্টারে করে যাওয়া শুরু হবে, শিক্ষকদের দেখতে পারবেন। অনেক দূর থেকে তো, উঁচু থেকে শিক্ষকদের দেখা যায় না। সুতরাং আমার কথা হচ্ছে যে খুব কাছ থেকে, নিকট থেকে যেসব মানুষরা শিক্ষকদের দেখবে, তাদের সমস্যার সমাধান করবে, শিক্ষা কর্মসূচি সংস্কার করবে, সেই সব নেতা আমাদের দরকার, সেই সব ভালো মানুষ আমাদের দরকার। ভালো মানুষের বাইরে আর আমরা কিছু চাই না। আমরা খালি সারাক্ষণই শুনি আমরা ক্ষমতা গেলে এটা করবো, সেটা করবো, করে না। আমি জানি আমাদের বিএনপির যিনি নেতা ছিলেন বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু শিক্ষাক্ষেত্রে অনেক সংস্কার করার চেষ্টা করেছিলেন, অবৈতনিক করেছিলেন, ক্লাস 8 পর্যন্ত অনেক কিছু করেছিলেন। পরবর্তীকালে আর কিছু শুনি নাই, শিক্ষাক্ষেত্রে আর কোনো সংস্কার শুনি নাই। সংস্কার খুব অত্যাবশ্যক। প্রথম সংস্কার, শিক্ষকদের জীবনযাত্রার মান বাড়াতে হবে, তাদের বেতন বাড়াতে হবে, তাদের ট্রেনিং দিতে হবে, তাদেরকে বিদেশে পাঠাতে হবে, সেখানে কিভাবে শিক্ষা দেয়। পৃথিবীর আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার একটা সমন্বয় করতে হবে। তা না হলে আমাদের শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে যাবে না। এবং যখন এখান থেকে কারা যায়, ওখানে পুকুর কাটবে বাংলাদেশ, সেজন্য 100 জন আমলা দিয়ে বসে আছে। কোন প্রাথমিক শিক্ষককে আজ পর্যন্ত আমি দেখি নাই বিদেশে ট্রেনিং এর জন্য পাঠানো হয়েছে, রেয়ার। তাইলে সুতরাং এই সব জায়গায় আপনারা দাবি করবেন, ন্যায্য দাবি করবেন, আমরা আপনাদের সঙ্গে থাকবো। আমি জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক। আপনারা মনে রাখবেন, কবিদের কিন্তু অনেক শক্তি। মনে হয় আপাত দৃষ্টিতে কবিদের শক্তি নেই, কবিরা কিন্তু অনেক শক্তিশালী। তাদের কথার কিন্তু সমাজে মূল্য আছে, মানুষ তাদেরকে ভালোবাসে। এক নজরুলই ব্রিটিশ বিরোধী আন্দোলন করে কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশের বীর। বল বীর চির উন্নত মম শির, শির রেহারি আমারই নত শিরই শেখর হিমাদ্রি। আর আমরা নজরুলের সেই বীর মানুষ চাই, বিদ্রোহী মানুষ চাই, যারা হিমালয়ের সমান, এবং তারাই হতে পারে আমাদের শিক্ষক, যাদের কাছে আমরা মাথা অবনত করি।